ছবির শুরুতে আমরা একটা বিয়ে বাড়ির বৌভাতের অনুষ্ঠান দেখতে পাই। কিছুক্ষণ পর সেখানে এন্ট্রি হয় দীপক প্রধানের। আজকের এই অনুষ্ঠান মূলত তারই বিয়ের বৌভাতের অনুষ্ঠান। আর এই অনুষ্ঠানে দীপক তার বাড়িতে ফিরে পুলিশ ইউনিফর্ম পরে। তার মানে আজকেও দীপক ডিউটিতে গিয়েছিল। বাড়িতে ফিরে সে সবাইকে জানায় আসলে একটা ট্রান্সফার লেটার এসেছিল, তাই সেই সব নিয়ে একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম, সেজন্য আসতে দেরি হয়েছে। এরপরে দীপক তাড়াতাড়ি করে ড্রেস চেঞ্জ করে যোগ দেয় বৌভাতের অনুষ্ঠানে যোগ দিয়ে দীপক সবার সামনে তার স্ত্রী রুমিকে বলে, আজ থেকে আমরা ভালো বন্ধু হলাম, আমরা দুজনে মিলে পরিবারের সবাইকে ভালো রাখবো। এরপর আগামী পরশুদিন দীপক এবং রুমি ধর্মপুরের উদ্দেশ্যে রওনা দেয়। ধর্মপুরে পৌঁছানোর পর সেখানকার স্থানীয় পুলিশ স্টেশনের ইন্সপেক্টর বিবেক রায় তাদের দুজনকে রিসিভ করতে আসে। একজন মাস্টার মশাই, যার নাম হচ্ছে জীবন কৃষ্ণ সরকার, ওনার বাড়িতে তাদের থাকার ব্যবস্থা হয়। মাস্টার মশাইয়ের বাড়ির সদস্য সংখ্যা হচ্ছে দুজন, মাস্টার মশাই নিজে এবং ওনার স্ত্রী শান্তি সরকার। এই জীবন কৃষ্ণ বাবুকে কেউ যদি মাস্টার মশাই বলে ডাকে তখন তিনি খুব রেগে যান। এখন কেন রেগে যান সেটা আমরা কিছুক্ষণ পরে জানতে পারবো। জীবন কৃষ্ণ বাবু দীপককে জানান, আমার ঘরের নিচের তলার এক সাইডে প্রদীপ এবং তার স্ত্রী শিখা থাকে, অন্য সাইডে আমার ছেলে থাকতো, কিন্তু সে আর এখন এখানে থাকে না, তাই ওখানেই তোমরা থাকবে, কিন্তু আমার ছেলে চলে এলে তোমাদেরকে ছেড়ে চলে যেতে হবে। দীপক এবং রুমি সেখানেই থাকার সিদ্ধান্ত নেয়। কিছুক্ষণ পর দীপক বিবেকের সঙ্গে আশপাশটা ঘুরে দেখতে বেরিয়ে পড়ে। কিছুটা যাওয়ার পর দীপক বেশ কিছু মানুষের ভিড় দেখতে পায়। ভিড়ের মধ্যে কিছু মানুষ স্লোগান দিচ্ছিল, প্রধান তুমি গদি ছাড়ো, পুকুর ভরাট বন্ধ করো। সেখানে যাওয়ার পর দীপক জানতে পারে গ্রামের প্রধান, যার নাম হচ্ছে জটিলেশ্বর মুখার্জি, তারই আদেশে পুকুর ভরাট করা হচ্ছে। এই পুকুরে মাছ চাষ করে গ্রামের কিছু দরিদ্র পরিবারের লোকেরা জীবনযাপন করে, তাই পুকুর ভরাট করে দিলে তাদের সংসার চলবে কি করে, সেই জন্য তারা কান্নাকাটি শুরু করে। এই জটিলেশ্বরের কথায় পুলিশও ওঠা বসা করে। পুকুর ভরাট করার সময় আমরা সেখানে ইন্সপেক্টর দত্তকে দেখতে পাই। দীপক সেখানে গিয়ে প্রশ্ন করলে ইন্সপেক্টর দত্ত এবং জটিলেশ্বরের চামচাগুলো একটু ঘ্যাম দেখাতে থাকে। তখন পিছন থেকে বিবেক বলে, ইনি হলেন এখানকার থানার নতুন বড়বাবু। তখন গ্রামের গরিব লোকেরা বলে, জটিলেশ্বর এই পুকুর ভরাট করে এখানে নতুন বিল্ডিং তুলতে চায়, তাই সে গ্রামের গরিব দুঃখীদের পেটে লাথি মারছে। এমনকি পুলিশ স্টেশনে তারা কমপ্লেন করতে গেলে পুলিশ তাদের কমপ্লেন নেয়নি। সেই সময় জটিলেশ্বরের একজন চামচা বলে, এই বুড়ো এত কাঁই কাঁই করছিস কেন? তখন দীপক সেই লোকটাকে সজোরে থাপ্পড় মেরে বলে, বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় জানো না? দীপক ইন্সপেক্টর দত্তকে বলে, এই মুহূর্তে পুকুর ভরাট করা বন্ধ করুন। তখন জটিলেশ্বরের আরেক চামচা দীপককে বলে, কাজটা মোটেও আপনি ভালো করলেন না। তখন দীপক তাকে বলে, তো জটিলেশ্বরকে গিয়ে বল গ্রামে আরেক নতুন প্রধান এসেছে, দীপক প্রধান। এরপর জটিলেশ্বরের লোকেরা জটিলেশ্বরের কাছে এই ব্যাপারটা জানায়। জটিলেশ্বর বলে, বাহ, এক গ্রামে দুই প্রধান, তাহলে তো ওর সাথে দেখা করতেই হয়। রাত্রিবেলায় গ্রামের কিছু লোক দীপকের সাথে দেখা করতে আসে। তারা দীপককে জানায় তাদের গ্রামে একটা ছোট্ট ক্লাব আছে, সেই ক্লাবে মাত্র 4 জন সদস্য, দীপক যেন তাদের সেই ক্লাবে প্রেসিডেন্ট হয়। দীপক তাদের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়, যেটা দেখে তারা সেখান থেকে চলে যায়। ফিরে এসে তারা তাদের ক্লাবে বসে নিজেদের মধ্যে কথা বলা শুরু করে। ঠিক সেই সময় দীপক সেখানে আসে, জিজ্ঞেস করে, আপনাদের ক্লাবের নাম কি? রতন বলে, প্রীতিপতি সংঘ। প্রদীপ বলে, জটিলেশ্বরের ভয়ে এখানে কেউ ভোটে দাঁড়ানোর সাহস পায় না, বিগত 15 বছর এখানে কোনো ভোট হয়নি। ইনি হলেন জনতা জনার্দন দলের লিডার। এই লিডারই জটিলেশ্বরের বিরুদ্ধে পুকুর ভরাট করা নিয়ে স্লোগান তুলেছিল। যাই হোক, এই জনতা দলের লিডার দীপককে জিজ্ঞেস করে, স্যার আপনার বাড়িওয়ালাকে কেমন মনে হয়? দীপক বলে, একটু খিটখিটে। জনতা দলের লিডার বলে, তিনি সবসময় এমন ছিলেন না, এই গ্রামের হাই স্কুলের প্রধান শিক্ষক ছিলেন তিনি। জটিলেশ্বর সেই সময় পঞ্চায়েত প্রধান ছিলেন না, শুধুমাত্র পঞ্চায়েতের একজন সদস্য ছিলেন। একদিন জটিলেশ্বরের ভাগ্নে পরীক্ষায় টুকলি করায় মাস্টারমশাই তাকে খুব পিটিয়েছিলেন। পরের দিন জটিলেশ্বর তার দলবল নিয়ে এসে স্কুলের মধ্যে মাস্টারমশাইকে বেশ কিছু কথা শুনিয়েছিল। মাস্টারমশাই জটিলেশ্বরকে বলেছিলেন, ভুল করলে আবারও পেটাবো, আপনি এখান থেকে বেরিয়ে যান। জনতা দলের লিডার বলে, এরপর জটিলেশ্বর তার দলবল নিয়ে মাস্টারমশাইয়ের বাড়িতে চড়াও হয় এবং মাস্টারের গায়ে হাত তুলে। মাস্টারমশাই পুলিশ স্টেশনে কমপ্লেন করায় জটিলেশ্বর গ্রেপ্তার হয়। এরপর স্কুল ফান্ডের টাকা চুরির অপবাদ দিয়ে মাস্টারমশাইকে স্কুল থেকে বের করে দেয়। এরপর থেকে তিনি মাস্টারমশাই ডাকটা অপছন্দ করেন। পরের দিন এসপি অনুরাধা সেন দীপককে বলেন, গত 15 বছরে এখানে কেউ ভয়ে ভোটে দাঁড়ায়নি, এবছর যেন ভোট সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, সে কারণে তোমাকে ধর্মপুরে পোস্টিং দেওয়া হয়েছে। দীপক বলে, ম্যাম, আমি আমার দায়িত্ব সঠিকভাবে পালন করব। এদিকে জনতা দলের লিডার কিছু লোককে নিয়ে গ্রামের স্কুলের মিড ডে মিলের চুরির বিষয় নিয়ে প্রোটেস্ট করছিল। দীপক সেখানে এলে লিডার বলে, স্কুলের বাচ্চারা মিড ডে মিল ঠিকভাবে খেতে পাচ্ছে না, আজ আমরা এদেরকে হাতে নাতে ধরেছি, আপনি রান্নাঘরে গিয়ে দেখুন। রান্নাঘরে গিয়ে দীপক দেখতে পায় চালে অনেক পোকামাকড়, আর সেই চালই রান্না করে বাচ্চাদের খাওয়ানো হচ্ছে। ওদিকে বিবেক পাশের একটা রুম থেকে ডিমের পেটি নিয়ে বেরিয়ে আসে, যেগুলো হেডমাস্টার সরিয়ে রেখেছিল বিক্রি করার জন্য। দীপক বলে, মিস্টার দত্ত, এক্ষুনি এনার নামে আমি কমপ্লেন চাই, আর এনাকে সাসপেন্ড কিভাবে করাতে হয় সেটা আমার ভালো করে জানা আছে। তখন হেডমাস্টার দীপকের পায়ে ধরে বলে, আমি নিজে থেকে এসব কিছু করিনি। এরই মধ্যে সেখানে জটিলেশ্বর এসে হাজির হয়। জটিলেশ্বর বলে, আমার স্কুলে এত ভিড় কেন? দীপক বলে, এটা আপনার স্কুল নয়, এটা সরকারি স্কুল। জটিলেশ্বর বলে, আপনি এই গ্রামে নতুন এসছেন,
আমার নাম জটিলেশ্বর মুখার্জি, আমি এখানকার পঞ্চায়েত প্রধান। এরপর তিনি দীপকের ইউনিফর্মের দিকে তাকিয়ে দীপকের ইউনিফর্মে লেখা তার নামটা পড়ে বলে, দীপক প্রধান, আপনি পদবীতে প্রধান আর আমি পদে প্রধান। এরপর জটিলেশ্বর দীপককে বলে, প্রথমবার পরিচয় মিষ্টিমুখ না করলে হয়? জটিলেশ্বরের এক চামচা দীপককে মিষ্টি দিতে গেলে দীপক বিবেককে বলে, এই মিষ্টিগুলো তুমি বাচ্চাদের মধ্যে বিলি করে দাও। জটিলেশ্বর দীপককে বলে, মিষ্টিমুখ যখন করলেন না তখন একটা অনুরোধ আমার রাখতে হবে, আগামীকাল আমার বিবাহবার্ষিকী, আমার বাড়িতে একটু পায়ের ধুলো দিবেন। পরের দিন দীপক জটিলেশ্বরের বাড়িতে যায়। কিছুক্ষণ পরে তারা সবাই একসাথে বসে। জটিলেশ্বর বিবেককে মদের গ্লাস নিতে বললে বিবেক বলে, আমি মদ খাই না। তখন জটিলেশ্বর বলে, সে কি, ঘুষ খাও অথচ মদ খাও না? এরপর জটিলেশ্বর সবাইকে একটা করে প্যাকেট দেয়। দীপককে প্যাকেটটা খুলতে বললে দীপক সেটা খুলে না। তখন জটিলেশ্বর নিজেই প্যাকেটটা খুললে দেখা যায় সেখানে মিষ্টি আর টাকা আছে। তার মানে জটিলেশ্বর দীপককে কিনতে চাইছে। দীপক বলে, আপনি জীবনে কজন পুলিশ অফিসার দেখেছেন? সব পুলিশ অফিসার কিন্তু বিক্রি হয় না। সব পুলিশ অফিসার যদি বিক্রি হয়ে যেত তাহলে দেশ চলতো না। কথা শুনে বিবেক তার প্যাকেটটা সোফাতে রেখে দেয়। এরপর দীপক সেখান থেকে চলে যায়। বিবেকও তার পিছু পিছু চলে যায়, কারণ সেও তার ভুল বুঝতে পারে। পরের দিন দীপক বিবেককে নিয়ে বাজারে যায়। সেই সময় মাস্টারমশাইও বাজার করতে এসেছেন। সেখানে জটিলেশ্বরের লোকেরা মাস্টারমশাইকে নানাভাবে হেনস্থা করে। মাস্টারমশাই সজোরে থাপ্পড় মারে। আর এক চামচা মাস্টারমশাইকে ধাক্কা দেওয়ার সময় সেখানে দীপক চলে আসে। দীপক জটিলেশ্বরের সেই চামচাকে বলে, মাস্টারমশাইয়ের পা ছুঁয়ে প্রণাম করো। ওই চামচা হাসতে থাকলে দীপক তার ঘাড় ধরে বলে, মাছের আঁশ ছাড়ানোর আগে তোর আঁশ ছাড়িয়ে দিব। খবর চলে যায় জটিলেশ্বরের কাছে। জটিলেশ্বরের ভাগ্নে বলে, মাস্টারমশাইয়ের অনেক ধার দেনা আছে। জটিলেশ্বর জিজ্ঞেস করে, কে ধার দিয়েছে? তার ভাগ্নে বলে, গোবর্ধন বাবু। জটিলেশ্বর গোবর্ধন বাবুর কাছে গিয়ে তাকে ধমকানো শুরু করে। এরপর গোবর্ধন বাবু মাস্টারমশাইয়ের বাড়িতে গিয়ে টাকার কথা বলেন। মাস্টারমশাই বলে, আমাকে কিছুদিন সময় দাও, ঠিক টাকা দিয়ে দিব। টাকা জোগাড় করার জন্য মাস্টারমশাই এবং ওনার স্ত্রী দুজনে কলকাতাতে যান ছেলের কাছে। একটি মেয়ে দরজা খোলে। মেয়েটিকে দেখে তারা চমকে যান। মেয়েটি বলে, আমি অপূর্বের বান্ধবী, আমরা একসাথে থাকি। মাস্টারমশাই জানান আমরা অপূর্বের বাবা মা। এরপর মেয়েটি অপূর্বকে গিয়ে বলে তার বাবা মা এসেছে। এরপর অপূর্ব তার বাবা মাকে বলে, তোমরা যে এখানে এসেছো একবার জানিয়ে তো আসতে পারতে। কথায় কথায় কিছুক্ষণ পর মাস্টারমশাই টাকার কথা বললে অপূর্ব বলে, ও তোমরা তাহলে এখানে টাকা চাইতে এসেছো? তোমাদের কোনো আইডিয়া আছে এই ফ্ল্যাটটা, নিচের গাড়িটা কত কষ্ট করে আমি কিনেছি? তোমরা জানো আমাকে মাসে কত টাকা ইএমআই দিতে হয়? আই এম এক্সট্রিমলি সরি, আমি তোমাদের কোনো টাকা দিতে পারবো না। এরপর মাস্টারমশাই এবং ওনার স্ত্রী সেখান থেকে চলে যায় আর রাস্তায় বসে কাঁদতে থাকে। এদিকে জটিলেশ্বরের লোকেরা রাতের অন্ধকারে গ্রামের লোকেদের ঘরে আগুন লাগিয়ে দেয়। দীপক তখন তার টিম নিয়ে দ্রুত সেখানে আসে। একটা ঘরে একটা বাচ্চা এবং তার মা আটকে পড়েছিল। দীপক কোনোভাবে তাদের রেস্কিউ করে বাচ্চাটিকে নিয়ে দ্রুত হাসপাতালে চলে যায়। পরের দিন এসপি সেখানে আসে। জটিলেশ্বরও সেখানে ছিল। জটিলেশ্বর এসপিকে বলে, দীপক প্রধান এই গ্রামে আসার পর থেকে একটার পর একটা সমস্যা লেগেই আছে। এমনকি আগুন লাগার পর দীপক এখানে উপস্থিত ছিল না, একবার এসে চলে গিয়েছিল। তাই তাকে দ্রুত এখান থেকে ট্রান্সফারের ব্যবস্থা করুন। দীপক জানায় একটা বাচ্চার অবস্থা খুব খারাপ ছিল, তাই তাকে নিয়ে হাসপাতালে গিয়েছিলাম। এরপর এসপি সেখান থেকে চলে যায়। গ্রামের লোকেদের ঘরবাড়ি পুড়ে যাওয়ায় বাচ্চাদেরও লেখাপড়া বন্ধ হয়ে যায়। পরবর্তীতে দীপক সেই বাচ্চাদের লেখাপড়ার দায়িত্ব নেয়। তারা মাস্টারমশাইয়ের বাড়ির ফাঁকা জায়গায় বাচ্চাদের পড়াশোনার বন্দোবস্ত করে। মাস্টারমশাই বলে, আমার পারমিশন না নিয়ে এসব করছো কেন? হতাশ হয়ে যায় দীপক, কারণ দীপক ভেবেছিল পাঠশালার মাধ্যমে মাস্টারমশাই আবারও শিক্ষকতা করার সুযোগ পাবেন। তাই দীপক মাস্টারমশাইকে অনেক অনুরোধ করে। শেষমেশ মাস্টারমশাই রাজি হন, কিন্তু তিনি সাফ সাফ জানিয়ে দেন যে তিনি কাউকে পড়াতে পারবেন না। এরপরে দীপক তার স্ত্রী রুমিকে পুরো বিষয়টা খুলে বলে। দীপক রুমিকে বলে, বাচ্চাদেরকে তোমাকেই পড়াতে হবে। যা শুনে রুমি খুশি হয়ে যায়। পরের দিন থেকে রুমি বাচ্চাদের পড়ানো শুরু করে। মাস্টারমশাই আড়াল থেকে বাচ্চাদের পড়ানো শুনতেন। তিনি পড়াতে চাইতেন, কিন্তু চুরির অপবাদ দিয়ে স্কুল থেকে বের করে দেওয়ার কথাটা বারবার ওনার মনে পড়ে যেত। একদিন রুমি অসুস্থ হওয়ার নাটক করে। বাচ্চারা পড়তে এসে অনেকক্ষণ ধরে বসে থাকে। তখন আর উপায় না পেয়ে মাস্টারমশাই বাচ্চাদের পড়াতে বাধ্য হন। আর এটাই সবাই চেয়েছিল। এরপর থেকে মাস্টারমশাই তাদের পড়াতেন। কিছুদিন পর জটিলেশ্বরের লোকেরা মাস্টারমশাইয়ের বাড়ি চলে আসে আর সবকিছু ভাঙচুর করা শুরু করে। জটিলেশ্বরও গোবর্ধন বাবুকে সঙ্গে নিয়ে সেখানে আসে। সেখানে এসে জটিলেশ্বর মাস্টারমশাইকে নানা কটু কথা শোনাতে থাকে আর বলে, এই মুহূর্তে গোবর্ধন বাবু টাকা ফিরিয়ে দিন, তা না হলে বাড়ি ছেড়ে বেরিয়ে যান। তাছাড়া জটিলেশ্বর আবারও মাস্টারমশাইকে চোর বলে সম্বোধন করে। মাস্টারমশাই ঠাঁটিয়ে চড় বসিয়ে দেন। উল্টে জটিলেশ্বর মাস্টারমশাইকে চড় মারতে গেলে দীপক জটিলেশ্বরের হাত ধরে নেয় আর বলে, এই হাত ঘুষ খায় না, তাই একবার কাউকে ধরলে সহজে ছাড়েও না। জটিলেশ্বর বলে, যখন তুমি ট্রান্সফার হয়ে চলে যাবে তখন মাস্টারমশাইকে ঘর ছাড়া করব। দীপক বলে, আমি তো একদিন না একদিন চলে যাব, কিন্তু
আপনি তখনও প্রধান থাকবেন তো? 15 বছর এই গ্রামে ভোট হয়নি, কিন্তু এবার হবে। জটিলেশ্বর হাসতে হাসতে বলে, ভোটে কে দাঁড়াবে আমার এগেনস্টে? দীপক বলে, মাস্টার মশাই। এরপর জটিলেশ্বর মাস্টার মশাইকে আবারও ফাঁসানোর ব্যবস্থা করে। মাস্টার মশাইয়ের বাড়িতে যে পাঠশালা হতো সেখানে পড়াশোনার সাথে সাথে বাচ্চাদের খাওয়ানোর ব্যবস্থা ছিল। জটিলেশ্বর রান্না করা রাঁধুনিকে টাকা খাইয়ে খাবারে কিছু মিশিয়ে দিতে বলে। সেই খাবার খেয়ে বাচ্চারা অসুস্থ হয়ে পড়ে। বাচ্চাদেরকে ইমিডিয়েট হাসপাতালে ভর্তি করা হয়। জটিলেশ্বরের কথায় ইন্সপেক্টর দত্ত মাস্টারমশাইকে গ্রেপ্তার করে। এদিকে রাঁধুনির ঠিকানা জানতে পেরে দীপক এবং বিবেক সেখানে যায়। রাঁধুনি তাদেরকে দেখে দৌড়ানো শুরু করে। দীপক তাকে ধরে ফেলে আর সঙ্গে সঙ্গে পুলিশ স্টেশনে নিয়ে আসে। রাঁধুনি বলে সে জটিলেশ্বরের কথায় এসব করেছে। বিবেক এই স্টেটমেন্টটা ভিডিও রেকর্ডিং করে নেয়। তারপরে দীপক ইন্সপেক্টর দত্তের কাছে এসে বলে মাস্টারমশাইকে ছেড়ে দিন। এই স্টেটমেন্টের ভিডিও দীপক এসপি অনুরাধাকে পাঠিয়ে দেয়। দীপক নিজেও এই ভিডিওটা গ্রামবাসীকে দেখায়। গ্রামবাসীরাও সবকিছু বুঝতে পারে। দেখতে দেখতে ভোটের সময় ঘনিয়ে আসে। জটিলেশ্বর ভোট প্রচারের কাজ শুরু করে দেয়। এদিকে মাস্টারমশাইও ভোট প্রচারে নেমে পড়েন। জটিলেশ্বর মিডিয়াকে দেখে গরিব লোকের বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া নাটক করে, কিন্তু মিডিয়া চলে গেলে গরিব বাড়ির খাবার সরিয়ে বিরিয়ানি খাওয়া শুরু করে। এরপর জটিলেশ্বর দলবল নিয়ে নমিনেশন জমা দিতে যায়। সেখানে তার দলবলের লোকেরা জটিলেশ্বরের ছবি দিয়ে বানানো মুখোশ পরে সেখানে যায়। জটিলেশ্বর নমিনেশন জমা দেয় আর কিছু চাঙ্গু মাঙ্গুকে মাস্টারমশাইয়ের পিছনে লাগিয়ে দেয়। কিছুক্ষণ পর জটিলেশ্বরের মুখোশ পরা 4টা লোক নমিনেশন জমা দেওয়ার অফিসে আসে। অফিসার তাদেরকে বলে, আপনাদের দলের লোক তো কিছুক্ষণ আগে নমিনেশন জমা দিয়ে চলে গিয়েছে। তখন সেই 4জন ব্যক্তি মুখোশ খুলে আর আমরা দেখতে পাই মাস্টার মশাই, রতন, প্রদীপ এবং জনতা দলের লিডারকে। তারা জটিলেশ্বরের মুখোশ পরে নমিনেশন জমা দিতে আসে, যাতে জটিলেশ্বরের লোকেরা বাধা দিতে না পারে। এরপরে মাস্টার মশাই নিরপেক্ষ দলের হয়ে নিজের নমিনেশন জমা দেন আর ওনার দলের প্রতীক ছিল বই খাতা। জটিলেশ্বর জানতে পেরে খুব রেগে যায়। এরপরে আসে সেই ভোটের দিন। নিরাপত্তার সাথে শুরু হয় ভোট। সেখানে মিডিয়াও উপস্থিত ছিল। মাস্টার মশাইয়ের পক্ষ থেকে প্রদীপ আর জটিলেশ্বরের পক্ষ থেকে এক চালা পোলিং এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করে। ভোট দিতে মাস্টার মশাইয়ের ছেলে অপূর্বও এসেছিল। এদিকে জটিলেশ্বরের ভাগনা মাস্টার মশাইকে ভোট দেয়। এত লোক দেখে ঘাবড়ে যায় জটিলেশ্বর। সে তার চামচাদের বলে হরি লুটের ব্যবস্থা করো। এরপর তার দলের লোকেরা গ্রামের মধ্যে বোমাবাজি শুরু করে। দীপক আর বিবেক খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে যায়। দীপক ভোট কেন্দ্র থেকে চলে যাওয়ার পর জটিলেশ্বরে কিছু লোক ভোট কেন্দ্রে গিয়ে ছাপ্পা ভোট শুরু করে। ওদিকে দীপক এবং বিবেক জটিলেশ্বরের চামচাদেরকে বেধড়ক পিটায়। এরপর দীপক মাইক নিয়ে বলে, পরিস্থিতি এখন স্বাভাবিক, আপনারা সবাই নিশ্চিন্তে ভোট দিতে যান। গ্রামবাসীরা নিশ্চিন্তে ভোট দিতে আসা শুরু করে। জটিলেশ্বরের এক চামচা জটিলেশ্বরকে ফোন করে বলে, যে পরিমাণ মানুষ আসছে ভোট দিতে, এতে তাদের জাল ভোটও কাজ দেবে না। তখন জটিলেশ্বর বলে, ছাপ্পাতে কাজ না হলে ধাপ্পা দে। সেই সময় কেউ একজন দীপককে ফোন করে বলে একটা জায়গায় গন্ডগোল হয়েছে। দীপক বিবেককে ডেকে বলে, তুমি এই জায়গাটা সামলাও, আমি ওখানে যাচ্ছি। বিবেক বলে, স্যার আমি আপনাকে একা ছাড়বো না, আমিও আপনার সাথে যাব। এরপর দীপক আর বিবেক মিলে সেই জায়গায় যায়, কিন্তু সেখানে কিছুই হচ্ছিল না। তার মানে তাদেরকে মিথ্যামিথ্যি ফোন করে ডেকে পাঠানো হয়েছিল। আচমকাই সেখানে জটিলেশ্বরের লোকেরা তাদেরকে ইট ছোঁড়া শুরু করে। কেউ একজন পিছন থেকে গুলি চালায়। গুলিটা লাগে বিবেককে আর বিবেক সেখানেই মারা যায়। এদিকে সন্ধ্যা হয়ে আসে, ভোট গ্রহণও শেষ হয়ে যায়। বিবেকের মৃত্যুতে গ্রামবাসী সমেত সবাই খুব কান্নাকাটি করে। সবচেয়ে বেশি কান্নাকাটি করে বিবেকের বোন এবং ভাগ্নি, কারণ বিবেক ছাড়া তাদের এই দুনিয়াতে আর কেউ ছিল না। সেখানে আমরা ইন্সপেক্টর দত্তকেও কাঁদতে দেখতে পাই। যাই হোক, এরপরে আসে সেই দিন, অর্থাৎ ভোট গণনার দিন। যারা ভোট গণনা করছিল তারাও জটিলেশ্বরের সাপোর্টার। যে ভোটগুলো মাস্টার মশাই পেয়েছেন সেই ভোটগুলো তারা জটিলেশ্বরের ভোট হিসেবে কাউন্ট করা শুরু করে। তখন রতন উঠে প্রতিবাদ শুরু করে। পিছনে বসে থাকা রিটার্নিং অফিসার বলেন, আপনারা শান্তভাবে বসুন, সবকিছু সুষ্ঠুভাবে হবে। কিছুক্ষণ পরে উনি ফোন করতে করতে উঠে চলে যান। তখন ওই কাউন্টিং অফিসাররা ভোট গণনায় আরো গন্ডগোল করে। প্রথম রাউন্ডের ভোট গণনার শেষে 150 ভোটে এগিয়ে যায় জটিলেশ্বর। এরপর শুরু হয় দ্বিতীয় রাউন্ডের ভোট গণনা। দ্বিতীয় রাউন্ডে ওই কাউন্টিং এজেন্টরা ততটা গন্ডগোল করতে পারে না। দ্বিতীয় রাউন্ডের ভোট গণনার শেষে 50 ভোটে এগিয়ে থাকে জটিলেশ্বর। এরপর শুরু হয় তৃতীয় রাউন্ডের ভোট গণনা। মাস্টার মশাইয়ের ভোট যখন বেশি হয়ে যাচ্ছিল তখন জটিলেশ্বরের এক চামচা বাইরে এসে ইশারা করে। তখন জটিলেশ্বরের বাকি লোকরা সেখানে গন্ডগোল করা শুরু করে। পুলিশ তাদেরকে ধরে বেধড়ক পেটায়। সেই সময় জটিলেশ্বরের এক চামচা ভিতরে চলে আসে। যেহেতু মাস্টার মশাইয়ের ভোট বেশি হয়ে যাচ্ছিল, তখন সেই চামচাটা বেশ কিছু ব্যালট পেপার খামচে মুখে ভরে নেয়। এদিকে কাউন্টিং এজেন্টরা বেশ কিছু ব্যালট পেপার নিচে ফেলে দেয়। সেই সময় ইন্সপেক্টর দত্ত সেখানে আসে, ওই চামচার পেটে ঘুষি মারে। তার কাছ থেকে ব্যালট পেপার গুলো নিয়ে ইন্সপেক্টর দত্ত সেগুলো কাউন্টিং এজেন্টকে দেয়। তখন জটিলেশ্বর দত্তকে বলে, আপনি আমার পোষা লোক। দত্ত বলে, ছাপোষা বাঙালি কোনোদিন কারু পোষা হয় না। আসলে বিবেকের মৃত্যুর পর দত্ত তার নিজের ভুল বুঝতে পারে। এরপর দত্ত ওই জটিলেশ্বরের চামচাটাকে মারতে মারতে সেখান থেকে নিয়ে যায়, যা দেখে দীপকও অবাক হয়ে যায়।
যাই হোক, তৃতীয় রাউন্ডের ভোট গণনা শেষে 6 ভোটে জিতে যায় জটিলেশ্বর। ভিতরে বসে থাকা জটিলেশ্বরের এক চামচা প্রদীপকে ধাক্কা মারে। প্রদীপ স্যার বলে চিৎকার করে ওঠে। তখন দীপক ভিতরে যায়। দীপক প্রদীপকে তুলতে গিয়ে দেখে নিচে বেশ কিছু ব্যালট পেপার পড়ে আছে, যেগুলো কাউন্টিং এজেন্টরা ইচ্ছে করে ফেলে দিয়েছিল। এরপর দীপক রিটার্নিং অফিসারকে নিয়ে সেখানে আসে। দীপক ব্যালট পেপারগুলো তুলে রিটার্নিং অফিসারকে বলে, স্যার এগুলো আপনি গুনতি করুন। রিটার্নিং অফিসার সেগুলো গুনতি করা শুরু করে। থার্ড রাউন্ডের শেষে যার ভোট সংখ্যা যত ছিল, কাউন্টিংটা তারপর থেকে শুরু হয়। কাউন্টিং শেষে দেখা যায় মাত্র একটা ভোটে জয়লাভ করেছেন মাস্টার মশাই। প্রদীপ দৌড়ে দৌড়ে এসে সেই খবরটা সবাইকে জানায়। পুরো গ্রামে উল্লাস ছড়িয়ে পড়ে। মাস্টার মশাই ছেলেও তার ভুল বুঝতে পারে। মাস্টার মশাই তার ছেলেকে বুকে জড়িয়ে ধরেন। এসপি অনুরাধা দীপককে কংগ্রাচুলেট করে। এরপরে দেখা যায় অপূর্ব তার বাবার সকল লোনও পরিশোধ করে দেয়। পরের দৃশ্যে আমরা দেখি জটিলেশ্বরকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়। তার বিরুদ্ধে সকল অসৎ কর্মকাণ্ডের প্রমাণ মিলেছে। ইতিমধ্যে দীপকেরও ট্রান্সফার হয়ে যায়। দীপক মাস্টার মশাই সহ সকলের থেকে বিদায় নেয়। তখন সবাই একটু ইমোশনাল হয়ে পড়ে। এরপর দীপক তার নতুন কর্মস্থল নন্দীপুরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। যাওয়ার পথে দীপক বিবেককে হাসি মুখে কল্পনা করতে থাকে। আর ছবিটা এখানেই শেষ হয়ে যায়।